শুরুতেই বলেছিলাম একটা মৃত্যু আর একগুচ্ছ প্রশ্ন, যে প্রশ্নের কিনারা করতে যেমন এই মুহূর্তে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন সিবিআই আধিকারিকরা, ঠিক একই রকম ভাবে এখনো পর্যন্ত যে হাত বন্ধ করে বা মুঠো করে বসে রয়েছে কলকাতা পুলিশে তা নয়, তারাও কিন্তু বিভিন্ন রকম ভাবে নিজেদের মতন করে হয়তো চেষ্টা করে চলেছেন, এমনটাই বিশ্বাস আমাদেরও রয়েছে, এমনটা বিশ্বাস হয়তো সাধারণ মানুষও তারাও করেন, যদিও এরই মধ্যে আবার লালবাজার অভিযানের ডাকও দেওয়া হয়েছে। যাই হোক, কিন্তু বিষয়টা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আজ অভিক দে যে নতুন করে আরো একজনের ক্যারেক্টার বা আরো একজনের চরিত্র এই মুহূর্তে এই প্রেক্ষাপটে চলে আসছে, সে হচ্ছে অভিক দে। কে এই অভিক দে? দেখুন, যে বিস্ফোরক তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, সেই অভিক দের পরিচয়টা আপনাদের সামনে কিছুক্ষণ পরে আমরা তুলে ধরবো, কিন্তু তার আগে আইএমএর যুগ্ম সম্পাদক এবং রঞ্জন ভট্টাচার্য তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসা থেকে শুরু করে তোলাবাজি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সিদ্ধহস্ত ছিল এই অভিক দে। কিভাবে কাজ চলতো, কিন্তু তারপরেও কোনো রকম ভাবে স্বাস্থ্য দপ্তর পর্যন্ত কোনো অভিযোগ এই অন্ততপক্ষে অভিক দের নামে যায়নি, এমনটাও কিন্তু অভিযোগের সামনে আসছে। প্রথমে রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। আমাদের যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্বাচন হলো, সেই নর্থ বেঙ্গল লবির হাত ধরে যেখানে জি ক্লজ এইচ ক্লজে 7 জন করে নির্বাচিত হয়, সেইখানে বলপূর্বক সেই তারা জোর খাটিয়ে এবং প্রভাব খাটিয়ে তারা সেই আসন দখল করলেন। তারপরে শুরু হলো একরকম এক্সটর্শন মানে প্রথমত নতুন মেডিকেল কলেজগুলোকে টার্গেট করা হলো, সেখানে প্রশ্নপত্র বিলি, প্রশ্নপত্র ফাঁস, শোনা যায় প্রায় 20,000 টাকা একটা সেমিস্টারের পার হেড এক্সামিনেশন ফিস হিসেবে তারা আগে থেকে কোয়েশ্চেন লিক আউট করতেন। শুধু এই ক্ষেত্রে না, তারা 150 জনের জন্য যদি প্রত্যেককে 20,000 টাকা করে দেয়, তাহলে অঙ্কটা কত ভাবুন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, যারা প্রতিভাবান ছাত্রছাত্রী ছিল, সেই 25-30 জন পড়াশোনা করতো, তারা এবার পড়াশোনা বন্ধ করে দিল। তাহলে এই যে বিগত 5 বছর ধরে পুরো সিস্টেমটা কোলাপস করে গেল, কি ডাক্তার আমরা তৈরি করছি। এরপরে যখন হাউস স্টাফশিপ সিলেকশন হয়, সেই হাউস স্টাফশিপ সিলেকশনে আনুমানিক 70-80,000 টাকা মাইনে, তাই যাদের আগে সাধারণত মেধাভিত্তিক হিসেবে সিলেকশন হতো, আজকে যদি 125 জন ইন্টার্ন থাকে, তার মধ্যে 55টা সিট থাকে হাউস স্টাফশিপে, তাহলে কারা পাবে? সেই মেধাটার তালিকা উড়িয়ে দিয়ে নতুন নিয়ম চালু হলো, 15 নম্বর থাকবে হচ্ছে ইন্টারভিউয়ে, এবং ইন্টারভিউটাকে ম্যানিপুলেট করে তাদের পছন্দের লোকদের হাউস স্টাফশিপ সিলেকশনে নেওয়া হলো। ফলে পড়াশুনো ডকে উঠলো, চিকিৎসা ব্যবস্থা ডকে উঠলো। এবং এই যে ডক্টর অভিকদের কথা বলছেন, তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। এই নারায়ণগঞ্জ বর্ধমান থেকে কিন্তু আজকে স্বাস্থ্য ভবনের সবকিছু অর্ডার, প্রমোশন, ট্রান্সফার ঠিক হয়, সেটা বকলমে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সই করে দেন। আমরা আইএমএ থেকে জানিও কোনো লাভ হয়নি, আমরা প্রমাণ দেখিয়েছি। শিক্ষা গেল, চাকরি গেল, রেশন গেল, সবই গেল, আর তার মধ্যে স্বাস্থ্যটা বাকি ছিল, সেটাও ওই একই রকম ভাবে অভিযোগ সামনে আসছে। এখানেও দুর্নীতি। কি অদ্ভুত ভাবে গোটা রাজ্যের সিস্টেমটা এই মুহূর্তে চলছে, যে সিস্টেম নিয়ে কিছুক্ষণ আগেই প্রশ্ন তুলেছিলাম। কিন্তু একই সঙ্গে এই সিস্টেমটা যেই কথা বলা হচ্ছে, সেখানে তো শুধু একজন রয়েছে তা নয়, এই রকমই আরো একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, যে কারণের জন্য একটা আলাদা চক্র চালানো হতো, এবং এই চক্র এই দায়িত্ব নিয়ে গোটা সিস্টেমটাকে ধাপ করে ভেঙে দিচ্ছে, যার মধ্যে অন্যতম এই অভিক দে। পরিচয়টা আপনাদের সামনে রাখে। এই অভিক দে কে? দেখুন, অভিক দে সে হচ্ছে নারায়ণদিঘি বর্ধমানের বাসিন্দা, যাকে দেখা গিয়েছে ওই অপরাধস্থলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেদিনকে অভয়াকে মৃতদেহ, অর্থাৎ তার নিথর দেহ যেদিন দেখতে পায়, সাধারণ মানুষজনের সামনেও আসে, পুলিশে দেখতে পায়, চিকিৎসকরা দেখতে পান, ঠিক সেই মুহূর্তে সেও ওখানে উপস্থিত ছিল। এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক এই অভিক দে বর্ধমান মেডিকেলেও কাজ করতেন, অর্থাৎ একটা সময় কাজ করেওছেন এই অভিক দে। পরবর্তী সময় পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হন এই অভিক দে, অর্থাৎ তার প্রভাব কতটা ছিল একেবারে স্পষ্ট। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য, কোথাও না কোথাও গিয়ে এই যে সন্দীপ ঘোষের নাম যখন জড়িয়ে যায় এবং তার পরবর্তী সময় তার পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে আসে, তখন গিয়ে কোথাও না কোথাও উত্তরবঙ্গ একটা লবি যে কাজ করেছে তা স্পষ্ট হয়েছে, আর সেই উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিক দে। এর পরের তথ্য, টিএমসিপির মেডিকেল সেলের প্রাক্তন সদস্য এই অভিক দে, একজন জুনিয়র চিকিৎসক, এবং সে এত বড় একটা জায়গায় কি করে চলে যেতে পারলো, এখানেও তো প্রশ্ন আসছে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই কি এত বারবারন্ত ছিল অভিকের? বিভিন্ন জায়গায় তাকে দেখা গিয়েছে, বিভিন্ন সমাবেশে দেখা গিয়েছে, এমনকি নেতা মন্ত্রীদের পাশে পর্যন্ত তার উপস্থিতি, সেটাও নজরে পড়েছে। অভয় দেহ উদ্ধারের সময় সেমিনার রুমে কি করছিলেন অভিক দে? কারো নির্দেশে সেখানে গিয়ে পৌঁছেছিলেন কি? সেই কারণের জন্যই তার সেখানে উজ্জ্বল উপস্থিতি নজরে পড়ে একজন জুনিয়র চিকিৎসকের। প্রশ্ন তো অনেক, উত্তর খোঁজার চেষ্টা করি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, তাদের কাছ থেকে আমরা একটু জানাবার চেষ্টা করি। নীলাদ্রিবাবু, এই যে এত মহিমা তাদের, যাদের নামগুলো সামনে আসে, এত কীর্তি, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কোনো রকম ভাবেই ওই স্বাস্থ্য দপ্তর পর্যন্ত, স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত কারোর কাছে কোনো তথ্য গিয়ে পৌঁছলো না। কি অদ্ভুত না বিষয়টা? না, আপনি বলছিলেন যে অভিক দে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে এই ধরনের অরাজকতা তিনি চালাতে পেরেছিলেন।
সন্দীপ ঘোষ কার ঘনিষ্ঠ বলুন তো, যার জন্য তিনি এত কিছু করেও এখনো টিকে আছেন, এখনো তাকে সাসপেন্ড করা হয়নি? মানুষ এই প্রশ্নটা করছে। রাজ্য পুলিশও তাকে ডাকলো না, কলকাতা পুলিশও তাকে ডাকলো না। তিনি নির্যাতিতার নাম মিডিয়ার সামনে 4 বার নিয়েছেন, কলকাতা পুলিশ ডাকার প্রয়োজন মনে করেনি। এটাই তো প্রশ্ন। অথচ বারংবার করে কলকাতা পুলিশ প্রেসমিট করে বলছে যে সোশ্যাল মিডিয়াতে কেউ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে পর্যন্ত ডাকা হয়েছে, 2 জন চিকিৎসক তাদেরকে পর্যন্ত ডাকা হয়েছে। কিন্তু এই সন্দীপ ঘোষ যখন 9 বার তিনি ইস্তফার কথা যখন বলছেন প্রকাশ্যে, তখন নাম নিলেন, অথচ কোনো পদক্ষেপ নয়। সুতরাং সেখানে যিনি অপরাধ করেছেন সরাসরি, তার ফাঁসি তো মানুষ চাইছে, কিন্তু সন্দীপ ঘোষের ফাঁসিও কিন্তু মানুষ চাইছে। ফাঁসি তো ছেড়ে দিন, তাকে বহিষ্কার করার সাহস দেখাতে পারছে না রাজ্য প্রশাসন। স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না। আর এই যে এভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, তার দায় কি স্বাস্থ্যমন্ত্রী? না, মুখ্যমন্ত্রী তো পদক্ষেপ নিয়েছিলেন, মানে স্বাস্থ্যমন্ত্রী তিনি পদক্ষেপ নিয়েছিলেন। এক হাসপাতাল থেকে অভিযোগ পাওয়ার পর অন্য হাসপাতালে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা কি পদক্ষেপ? এটাই তো প্রশ্ন। এবং সেই হসপিটালে যেখানে পাঠিয়েছিলেন সেখানেও তাকে নিয়ে বিক্ষোভ হয়েছে। যাদের যাদের আরজিকর থেকে সরানো হয়েছে তাদেরও সেখানে বিক্ষোভ। হাইকোর্টে তো এই কারণের জন্য রীতিমতো ভর্ৎসিত পর্যন্ত হতে হয়েছে। তারপর তারা বলছেন হাইকোর্টের রায় নাকি বিজেপি নেতারা নিয়ে লিখে দেন, হাইকোর্টকে তারা আক্রমণ করছেন। এমন একটা পরিস্থিতির দিকে চলে গেছে, কার্যত কিছু অপরাধী পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে। এটা বাংলার লজ্জা। আর বারবার বলা হচ্ছে এরম ঘটনা তো সারা ভারতে ঘটছে। বারবার বলছি, বাংলার ইতিহাসে এরম ঘটনা কোনোদিন ঘটেনি, ভারতেও কোথাও এরম ঘটনা ঘটেনি। কোথাও একটি সরকারি হসপিটালে একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়নি। তাহলে সাধারণ গরিব রোগীরা যারা এই হসপিটালে যায়, তাদের সুরক্ষা কি? গ্রামের মানুষই তো এই হসপিটালে যায়। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে অন্যান্য ক্ষেত্রে মহিলারা যে কাজ করে পশ্চিমবঙ্গে, তাদের সুরক্ষা কোথায়? পশ্চিমবঙ্গ এক সময় ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত রাজ্যের মধ্যে একটি ছিল। আজকে এই দুষ্কৃতীদের শাসনে, যার নেতৃত্বে কে আছেন আমি জানি না, দুষ্কৃতীদের শাসনে মহিলাদের বেসিক সুরক্ষা পশ্চিমবঙ্গে। অপরাধ একজনের দ্বারা সম্ভব নয়, অপরাধে সংগঠিত হয় একটা বড় চক্র, যেই চক্রের পর্দা হয়তো ধীরে ধীরে ফাঁস হতে চলেছে। সিবিআই তদন্ত করছে, সুতরাং আমাদের আস্থা ভরসা সবটা কিন্তু সিবিআইয়ের ওপরও রয়েছে। আমি রাজুবাবু আপনার কাছে আসি। এই যে রঞ্জন ভট্টাচার্য, তিনি যে অভিযোগগুলো সামনে করছেন, আইএমের যুগ্ম সম্পাদক, আপনাদের যদি মনে হয়ে থাকে যে তিনি হয়তো ভুল তথ্য দিচ্ছেন, তাহলে তো আপনারা আগেই লিগ্যাল অ্যাকশন নিতে পারতেন। শুধু এখানেই শেষ নয়, এই যে অভিযোগগুলো সামনে আসছে, এরপরে গিয়ে তো সত্যি কথা বিশ্বাস করুন, আমারও মনে একটা ভয় কাজ করছে যে এই চিকিৎসককে আমি দেখাতে যাব, অসুস্থ হলে পরে সে আদৌ চিকিৎসক তো, পড়াশোনা করেই সে ওই জায়গাটা নিয়েছে তো, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? এগুলো বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে, এগুলো সিবিআই এর। বাংলার মানুষ ওই জন্য রাস্তায় বেরোচ্ছে। বলছি, বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে 18 দিন ধরে সিবিআই তদন্ত হাতে নেওয়ার পরে একটা লোকও গ্রেপ্তার করতে পারেনি। আর এগুলো বাজারে এমন কিছু খবর তাদেরকে বাজারে ছড়িয়ে দিতে হচ্ছে যাতে মানুষের নজরটা ঘুরে যায়। আমরা চাইছি দোষী ব্যক্তিদের বা ব্যক্তি যারা যারা যুক্ত এর সাথে তাদের কঠিন শাস্তি হোক। যারা এই খবরগুলো দিচ্ছে রাজুবাবু, আপনারা ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে? যারা সোশ্যাল মিডিয়াতে শুধু নয়, একই সঙ্গে এই মিডিয়া প্ল্যাটফর্মে, তারা যে ধরনের তথ্য দিচ্ছে, মিডিয়ার এই প্ল্যাটফর্মে যারা বক্তব্যগুলো রাখছেন, আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন? তারা যদি সত্যি মিথ্যে কথা বলে থাকে তাহলে তো ব্যবস্থা নিতে। আলোচনা করছে, তারা নিজেদেরকে ভাবছে যে আমি ওই রহস্যভেদী বাসব, তারপরে আপনারা কিছু করতে পারছেন না। না, অদ্ভুত তারা লাগছে নিজেদেরকে রহস্যভেদী বাসব ভাবতে পারে, কিন্তু আমার না, আপনারা তো বলছেন মিথ্যে কথা বলছে, তাহলে তো ব্যবস্থা নেওয়া উচিত। মিথ্যা সত্যি যেটা আছে সিবিআই কাছে বললে তবে তো বুঝবো সত্যি বলছেন। উনি সোশ্যাল মিডিয়া এসে কেন বলছেন বসে? যাক না সিবিআই দপ্তরে, যে সিবিআই আপনি জানেন আজকাল মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটি সুপার যিনি ছিলেন তাকেও ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে। কলকাতা পুলিশ যাকে ডেকে পাঠায়নি, সিবিআই থেকে 18 দিন ধরে রীতিমতো ডেলি প্যাসেঞ্জারি করাচ্ছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত সিবিআই কেন গ্রেফতার করছে না? যদি তার বিরুদ্ধে অভিযোগ যদি থাকে, তার বিরুদ্ধে যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে নিশ্চয়ই গ্রেফতার করতো। অর্থাৎ গ্রেফতার যখন করছে না, আমাদের প্রশ্ন হচ্ছে কেন গ্রেফতার করছে না? তার মানে কি উনি দোষী নন? তাই কি গ্রেফতার করছে না? গ্রেফতার করার হলে তো আগেই করতো। এই কেসের সাথে না, আমি কোনো সমর্থন না। দোষ করলে শাস্তি হবে, দোষ করলে করুন না গ্রেফতার। আরে আমি কি করে যাবো? করছে তো সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত করছে, সে বলতে পারবে। এই বিজেপির নেতা বলতে পারবে নাকি? না, আপনারা তো বলতে পারবেন। আরে আপনারা তো চান যে সমস্ত তৃণমূলের নেতা সব দোষী, সবাইকে জেলে ভরে দিক, সিবিআই কে সে দোষ করুক বা না করুক, আপনাদের কথা তো মানে করবে না। এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, জ্যোতিপ্রিয়া মল্লিক থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আরো যারা যারা সোকল্ড আপনাদের দলের নেতারা যারা এই মুহূর্তে জেলে রয়েছেন, শ্রীগড়ে রয়েছেন, তারা কোনো দোষ করেননি। সিবিআই এসে তাদেরকে এমনি ঢুকিয়ে দিয়েছে। জিতেন্দ্রবাবু, দোষ করেছে কি করে বলবো? কোনো প্রমাণ হয়েছে? এ তো সিবিআই তাদেরকে কাস্টডিতে রেখেছে তদন্ত স্বার্থে, এখন তো প্রমাণিত হয়নি, কোর্টে ট্রায়াল হয়নি, কোর্ট তাদেরকে রায় দেয়নি, এখন দোষ কোথা থেকে হলো?